নমস্কার, বাংলা জাগোয় আপনাদের স্বাগত। শুরু করছি বঙ্গযুদ্ধ 2026। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, তবে আজ প্রত্যেকের নজর ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের দিকে এবং পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। কোথাও গিয়ে 2024-এর সেই তালিকায় যেরকম আমরা তারকা প্রার্থীর চমক দেখেছিলাম কিনা জল্পনা চলছিল, এবারেও সেই চমক কতটা থাকবে। তারকা প্রার্থীর চমক না থাকলেও নতুন কিন্তু মুখ রয়েছে এবং পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। অন্যদিকে গতকাল আমরা দেখেছিলাম বামেদের তরফে তালিকা ঘোষণা করা হয়েছে, তবে বিজেপির এখনো পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ 150 জন প্রার্থীর তালিকা আজ ঘোষণা হবে কিনা তা নিয়ে একটা জল্পনা চলছে এবং সময়ের অপেক্ষা কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা। সব নিয়ে একেবারে জমে উঠেছে 2026-এর নির্বাচনের ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ যে প্রস্তুতি পর্ব চলছে এবং তারপরেই চলবে প্রচার পর্ব। সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের বঙ্গযুদ্ধ 2026। আলোচনা যাবে, তবে তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথিরা উপস্থিত রয়েছেন। আলাপ পর্ব সেরে নেব। আমার সঙ্গে এই মুহূর্তে আমার ডান দিকে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস মুখপাত্র কৌশিক ভট্টাচার্য। কৌশিক দা, স্বাগত জানাই, নমস্কার। এবং একই সঙ্গে আমার সঙ্গে বিজেপি মুখপাত্র অভিজিৎ চক্রবর্তী রয়েছেন এবং জুমে আমাদের সঙ্গে তিনি রয়েছেন। অভিজিৎ দা, আপনাকেও স্বাগত জানাই, নমস্কার। এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগদান করবেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমরা জানি বসুন্ধরা গোস্বামী ইতিমধ্যেই আজকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে তিনি যোগদান করবেন। আমি প্রথমেই কৌশিক দা আপনার কাছে যাব। আমরা দেখেছি বিজেপির তরফে প্রাথমিক পর্যায়ের তালিকা ঘোষণা করা হয়ে গেছে, পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। বামেদেরও তালিকা প্রকাশে এসছে, আপনাদের তালিকা প্রকাশ শুধুমাত্র সময়ের অপেক্ষা। কতটা চমক থাকতে পারে, কি মনে করছেন? আমাদের তালিকা কাল কিংবা পরশু প্রকাশ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কংগ্রেসের তালিকা যেমন পশ্চিমবঙ্গ থেকে একটা প্রদেশ কংগ্রেস থেকে তৈরি হয়, সেরকম এআইসিসি থেকে একটা তার অ্যাপ্রুভাল আসে। তো আমাদের তালিকা প্রায় সম্পূর্ণ হয়ে এসছে, কিছু কিছু নাম জন্য অপেক্ষা করা হচ্ছে। চমক হয়তো আপনারা কিছু দেখবেন। এবার দেখুন, সাংবাদিক মহলে চমক হয়তো কিছু থাকায় না, অনেক খবরই তারা আগে থেকে জানতে পারেন। তো আমি যেমন স্টুডিওতে এসে অনেকগুলো নাম শুনলাম যে এরা দাঁড়াচ্ছেন, খবর আছে, আমার কাছেও খবর ছিল। সুতরাং চমক সাধারণ মানুষের কাছে চমক আছে, কিন্তু সাংবাদিক কুলের কাছে সেটা কতটা চমক জানি না। তবে আমরা এবার যেহেতু সবকটা আসনে প্রার্থী দিচ্ছি, নতুন মুখ তো প্রচুর থাকবে এবং সেই একটা ফ্রেশ ব্লাড নিয়ে আমরা এবার লড়তে নামছি। আমাদের লড়াই এবার যেমন একদিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে, আর একদিকে কমিউনাল বিজেপির সাথে। এবং আমাদের বক্তব্যই হচ্ছে যে এই যে সেটিংটা, এইটা ভাঙার জন্য আমরা আজকে আমরা কারুর সাথে আমরা সিট শেয়ারিংয়ে যাইনি। আমরা নিজেরা লড়বো এবং এই সেটিংটাকে আমরা এক্সপোজ করব। নতুন মুখ দেখবেন, পুরনো মুখ দেখবেন এবং চমক তো থাকবেই। একদমই। আমি চলে যাব অভিজিৎ আপনার কাছে। আমরা দেখলাম যে প্রাথমিক পর্যায়ে তালিকা আপনাদের ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই তালিকা ঘোষণার পরে শালতোরা হোক, আলিপুরদুয়ার হোক, কোথাও গিয়ে একটা গোষ্ঠী কোন্দলের ছবি সামনে আসছে। অন্তত অন্য রাজনৈতিক দল সেই কথাই বলছে। আজকে বা আগামীকাল আপনাদের যে বাকি তালিকা ঘোষণা হতে চলেছে, সেখানে কি এই বিষয়গুলো ভীষণভাবে মাথায় রাখা প্রয়োজন? নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আচ্ছা, প্রথমে বলুন, আমাকে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তো? হ্যাঁ, একদম, আমরা শুনতেও পাচ্ছি, বলুন। হ্যাঁ, প্রথমেই আপনাদের সমস্ত দর্শক এবং এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। দেখুন, যুদ্ধের ইলেকশনের ঘন্টা বেজে গেছে, এক প্রকার বলা যেতে পারে মহরম। তো আমি একটা শ্লোক দিয়ে শুরু করি, তারপরে আমি আপনার উত্তরটা দিচ্ছি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কুতুস্থলা কাষ্ঠলমিদং বিষমে সম উপস্থিতাম অনার্য জুষ্ঠাম অস্বর্গ কীর্তি কর্মণ অর্জুন। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তখন তোমার এই ক্লীবতা শোভা পায় না, যুদ্ধের জন্য উত্থিত হও। তো আমরা একটা নতুন করে একটা ইলেকশনের দিকে যাচ্ছি পুনরায়। দেখুন, আপনি যে গোষ্ঠী কন্দলের কথা বলছেন, দেখুন, ভারতীয় জনতা পার্টি এখন বর্তমানে ভারতবর্ষের সব থেকে বৃহৎ একটা রাজনৈতিক দল। এবং এখানে দেখুন, এখানে কোনো পরিবার থেকে যার ব্যাকগ্রাউন্ড বিরাট তারা কেউ রাজনীতি করতে আসেন না। আমরা সবাই সাধারণ, ব্যক্তিগতভাবে আমিও একজন সাধারণ ব্যক্তি।
সাধারণ একজন অরাজনৈতিক পরিবার থেকে আসে, এরকম অনেকেই আছে। তো রাজনীতি করতে এসে প্রত্যেকেই আকাঙ্ক্ষা থাকে, কেউ টিকিটের জন্য আকাঙ্ক্ষা করেন, তো এটা তো অন্যায় কিছু নয়। সেই কারণে একটা বৃহৎ রাজনৈতিক দলে কম বেশি ছোটখাটো জিনিস হতেই পারে, দেখুন এটা কাম্য নয় কিন্তু হতে পারে। এখন কংগ্রেস বা ধরুন এই যে সিপিএম, এদের হয় না, কারণ এদের কোনো আশা নেই, মানুষ এদের ভোটও দেবে না, এরা শূন্যে আছে, হয়তো মহাশূন্যেও চলে যেতে পারে, তো এদের সেরকম একটা কোনো ব্যাপার নয়। আর দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন আমাদের দ্বিতীয় যে প্রার্থী তালিকা আসবে তাতে কোনো চমক বা এইগুলো, না নিশ্চয়ই, আমরা তো যোগ্য ক্যান্ডিডেট বেছেই তো আমরা মানুষের কাছে দাঁড় করাবো, যেখানে যাদের গ্রহণযোগ্যতা আছে এবং মানুষ যাদেরকে ভোট দেবে। আর তাছাড়া এবার তো মানুষ চাইছে একটা পরিবর্তন এবং ভারতীয় জনতা পার্টিকে চাইছে। সমস্ত দিক মাথায় রেখে আমাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হবে ঠিক যথাসময়, তো সেখানে দেখবেন আপনারা, আশা করি। আর দেখুন, গোষ্ঠী কোন্দল এটা ভারতীয় জনতা পার্টিতে নেই, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে, একদম ঠিক, এটা আমি অস্বীকার করতে পারি না। এবং এটাও ঠিক তার সাথে যে অনেক রাজনৈতিক দল, মানে ধরুন কংগ্রেস, সিপিএম বা ধরুন বিশেষ করে তৃণমূল থেকে অনেকেই এরকম এসে তারা এই সমস্ত ক্যাওয়ার তৈরি করে, এতে লাভের লাভ কিছু হবে না। মানুষ ঠিক করে নিয়েছে ভারতীয় জনতা পার্টিকে এবার ভোট দেবে এবং ভারতীয় জনতা পার্টি জিতবে। ধন্যবাদ। আরো একটা বিষয় যেটা আপনি বললেন যে কোথাও কোথাও এই ধরনের সমস্যা থাকে, এই ধরনের ক্ষোভ থাকে, প্রার্থী হিসাবে যাদের নাম প্রকাশ্যে আনা হচ্ছে দলের মধ্যে একেবারে নিচু স্তরের কর্মীদের মধ্যেও তাদের গ্রহণযোগ্যতা, সেটাও কি দেখে নেওয়াটা আপনারা মনে করছেন এই মুহূর্তে একটা বড় ফ্যাক্টর এই নির্বাচনের ক্ষেত্রে, অন্তত যাতে নতুন করে প্রার্থী তালিকা যখন ঘোষণা করা হবে দ্বিতীয় পর্যায়ে তখন আবারও এই ধরনের গোষ্ঠী কন্দলের ছবি অন্তত সামনে না আসে, কারণ সেটা অন্তত একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে কোথাও গিয়ে হয়তো আপনাদের কাছেও একটা বড় অস্বস্তির কারণ হবে। না, আশা করি তো হবে না। আর দেখুন, আপনি যেটা বলছেন আমাদের প্রার্থী তালিকা, দেখুন আমরা যোগ্য প্রার্থীদেরকেই বেছে নিই, ঠিক আছে, এবং গ্রাসরুট লেভেল থেকে আমাদের যারা সর্বোচ্চ নেতা আছেন প্রত্যেকেরই দৃষ্টি থাকে এবং সেই মতন আমরা যারা ইলেকশনে দাঁড়াবে বা ধরুন মানুষের দরবারে যাবে আমরা সেই মতনই কাজ করি। আর দেখুন, এই যে আপনি যেটা বলছেন গোষ্ঠীকন্দল, দ্বিতীয় প্রার্থী তালিকায় তো হবে না আমি আশা করি। এবং দ্বিতীয় কথা আমি আপনাকে আরো বলি যে তৃণমূল থেকে আসা কিছু লোক, দেখুন সংসদীয় গণতন্ত্রে কে কোন রাজনীতি করবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না, এটা তার ব্যক্তিগত। আর ভারতীয় জনতা পার্টি সবাইকে ওয়েলকাম করে, তো এরকম ইলেকশনের আগে এটা তৃণমূল এই নোংরামিগুলো করে থাকে, তারা তাদের কিছু দলীয় লোকদেরকে পাঠায় এবং সেখানে দাঁড়িয়ে তারা কিছু উশৃঙ্খলা চেষ্টা করে। ভারতীয় জনতা পার্টি যারা প্রপারলি ধরুন 5 বছর 10 বছর ধরে করছে বা পুরনো কর্মী, আপনি খুব একটা তাদেরকে দেখতে পাবেন না। আর দ্বিতীয় কথা, যে দ্বিতীয় তালিকা যে প্রকাশ হবে, একটু ইন্টারাপ্ট করে বলবো যে এই প্রসঙ্গটা কোথাও গিয়ে কি আপনি উত্থাপন করলেন যে 2021-এ তৃণমূল থেকে আসা নেতৃত্বদের আপনারা টিকিট দিয়েছিলেন এবং সেটা কোথাও গিয়ে আপনাদের ভুল ছিল, এই জায়গা থেকে কি আপনার এই মন্তব্য? ফিরবো আপনার কাছে, তার আগে শুনে নিই, আজকে আমরা জানি পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের এবং তারপর বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য তার কি পর্যবেক্ষণ শুনবো। দেখুন, মঙ্গলবার তৃণমূল যে প্রার্থী তালিকা প্রকাশ করলো তাতে আমি বলবো না খুব একটা চমক রয়েছে। যেটুকু চমক রয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তরুণ নেতৃত্বকে তুলে আনছেন তাদের মধ্যে অনেকে, যেমন তৃণাঙ্কুর ভট্টাচার্য, তন্ময় ঘোষ বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছে। ঋতব্রতকে প্রার্থী করা হয়েছে উলুবেড়িয়ায়, তৃণাঙ্কুর উত্তর 24 পরগনাতেই প্রার্থী, আর তন্ময় ঘোষ প্রার্থী হচ্ছেন হুগলিতে। এর বাইরে খুব একটা বড় চমক নেই। দেবরার বিধায়ক হুমায়ুন কবির, যিনি আগে মন্ত্রীও ছিলেন আইপিএসও ছিলেন, তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ। বাকি বলতে গেলে যদি আপনি দেখেন, সেই অর্থে শেষ মুহূর্তে তৃণমূলে যোগ দেওয়া স্বপ্না বর্মন বা ক্রিকেটার শিবশঙ্কর পাল ছাড়া তৃণমূলের এই প্রার্থী তালিকায় খুব একটা বড় চমক নেই। যেটা সবাই আশা করছিল যে অনেক তৃণমূলের তরুণ মুখপাত্ররা যেমন অরূপ চক্রবর্তী বা সুদীপ রাহারা টিকিট পাবেন, তারা কিন্তু টিকিট পেলেন না। অবশ্যই বড় ঘটনা, কুণাল ঘোষ এবার বেলেঘাটা থেকে প্রার্থী হচ্ছেন, যিনি কলকাতার একটা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। বেলেঘাটার প্রার্থী পরেশ পাল বৃদ্ধ হয়েছিলেন, তার জায়গায় কুণাল ঘোষ, যিনি তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের যাকে বলে সমস্ত সমস্যার সমাধান করেন, সেই কুণাল ঘোষ প্রার্থী হচ্ছেন বেলেঘাটা থেকে। আর মানিকতলায় অর্থাৎ সাধন পাণ্ডের ছেড়ে যাওয়া আসনে এবার সাধন পাণ্ডের স্ত্রী শক্তি পাণ্ডে না, তার মেয়ে শ্রেয়া পাণ্ডে প্রার্থী হচ্ছে। তার বাইরে আপনি যদি দেখেন খুব একটা বড় চমক নেই। প্রায় সব মন্ত্রী পুরনো আসনে প্রার্থী হচ্ছেন,
ব্রাত্য বসু দমদমে, ফিরাদ হাকিম বন্দরে, টালিগঞ্জে অরূপ বিশ্বাস, রাসবিহারীতে দেবাশিস কুমার, মোটামুটি তৃণমূল তার পুরনো প্রার্থী তালিকাকেই ধরে রেখেছে। বিজেপি থেকে যারা তৃণমূলে যোগ দিয়েছিলেন, যেমন সুমন কালজিলাল, তিনি আলিপুরে প্রার্থী হচ্ছেন, তিনি প্রাক্তন সাংবাদিক। দুজন সাংবাদিককে আমরা প্রার্থী হিসেবে দেখতে পাচ্ছি। একজন টেলিগ্রাফ পত্রিকার প্রাক্তন রাজনৈতিক সম্পাদক দেবদীপ পুরোহিত, তিনি প্রার্থী হচ্ছেন উত্তর 24 পরগনায়। আর কুণাল ঘোষ, যিনি একাধারে তৃণমূলের মুখপাত্র ও সম্পাদক, তিনি প্রার্থী হচ্ছেন বেলেঘাটা থেকে। আর সুমন কালজিলাল, তিনিও আগে সাংবাদিক ছিলেন, তিনি আগে 2021-এর নির্বাচনে তৃণমূলের সৌরভ চক্রবর্তীকে হারিয়েছিলেন, তিনি আবার বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিলেন, তিনিও আবার প্রার্থী হচ্ছেন। তৃণমূলের তরুণ ব্রিগেডদের মধ্যে আমি তিনজনের নাম উল্লেখ করেছি। তৃণাঙ্কুর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তন্ময় ঘোষ প্রার্থী হচ্ছেন। উত্তরপাড়া, যে আসন নিয়ে অনেক জল্পনা ছিল, সেখানে শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তিনিই প্রার্থী হচ্ছেন, অর্থাৎ না ইমন চক্রবর্তী এলেন, না কাঞ্চন মল্লিক রিপিট হলেন। আরেকটা যেটা প্রশ্ন, তৃণমূলের বাকি যাদের নাম শোনা যাচ্ছিল, আমি আবারও রিপিট করছি, অরূপ চক্রবর্তী, সুদীপ রাহা, জয়া দত্ত, এরা কিন্তু প্রার্থী হিসেবে আসতে পারলেন না। এদেরকে হয়তো জায়গা করে দেওয়া গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাংবাদিক সম্মেলনের শুরুতে সেটা বলেওছেন যে যারা এবার জায়গা পেলেন না তারা হতাশ হবেন না, তাদের দলে বা অন্য কোথাও গুরুত্ব দেওয়া হবে। তৃণমূলে এই যে নবীন এবং প্রবীণের ভারসাম্য, আমি বলবো সেক্ষেত্রে এবারও কিন্তু প্রবীণদের দিকেই পাল্লা ভারী। তো যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন যে 40-এর নিচে কত শতাংশ মানুষকে প্রার্থী করা হয়েছে বা মহিলাদের মধ্যে কতজনকে প্রার্থী করা হয়েছে। আমি সরাসরি এবার চলে যাব কৌশিকদার কাছে। কৌশিকদা, একেবারে নির্বাচনে মানে ভোটের ঘন্টা তো বেজেই গেছে, এবং সেক্ষেত্রে আপনারা কি আশা করছেন যে গত কয়েক বছরে কংগ্রেসের নির্বাচনের ফলাফল যেভাবে সামনে এসেছে, সেদিকে দাঁড়িয়ে এবারে আপনারা কতটা আশাবাদী? দেখুন, আমাদের এবারের প্রথম কথা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের ভোট শেয়ার অনেকটা বাড়ানো, মানুষের কাছে পৌঁছানো। আমরা এর আগে কখনো বামেদের সাথে কিংবা তৃণমূলের সাথে 2011-তে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, একসাথেই ক্ষমতায় এসেছিলাম, আমরা করে আমাদের যেটা হয়েছে সেটা আমাদের কোর ভোটার, আমাদের যে সিম্বল, সেটা আস্তে আস্তে অনেক জায়গা থেকে মানুষের মন থেকে হারিয়ে যেতে আরম্ভ করেছিল। কিন্তু ভারতবর্ষ পুরো ক্ষেত্রটা দেখলে আপনাকে দেখতে হবে ভারতবর্ষে আসল যুদ্ধটা বিজেপির সাথে কংগ্রেসের। কিছু কিছু স্টেটে কিছু কিছু রিজিয়নাল পার্টি আছে, তাদেরকে বিজেপি বোর্ডে হিসেবে কাজ করাচ্ছে একটা কংগ্রেস মুক্ত ভারত করার জন্য। তো সেই জায়গা থেকে তারা কিন্তু বোর্ডে হয়ে কাজ করে যাচ্ছে, কখনো কেজরিওয়াল, কখনো পট্টনায়ক, কখনো আপনার নীতিশ কুমার। তো এরা কিন্তু বোর্ডে হয়ে কাজ করছে। আলটিমেটলি বিজেপির উদ্দেশ্য কংগ্রেসকে সরানো এবং এদেরকে বাফার হিসেবে ইউজ করা। আমরা সেই জায়গাটা থেকে আমরা এদেরকে বাফার হিসেবে ইউজ করে আমাদেরকে সরিয়ে নেওয়ার জায়গা থেকে আমরা পশ্চিমবঙ্গে সেই জায়গাটা আর হতে দেবো না। আমরা নিজেরা লড়বো, আমরা নিজেরা আশা করি আমরা মানুষ এবার ডিসাইড করবেন যে এই যে বিজেপি এবং আমরা বলছি যাহা নবান্ন তাহাই 56, মানে দুজনের যে একটা পশ্চিমবঙ্গে একজন থাকবে আর সেন্টারে আরেকজন থাকবে, যখন রাজ্যসভায় দরকার ওয়াকআউট করবে, কিংবা এখানে যখন ধরুন আজকে আমি একটা ঘটনা এর আগেও বলেছি, আবার বলছি, আজকে যদি সুজয় ভদ্রর ভয়েস ফরেন্সিক রেজাল্টটা বেরোয় তাহলে হয়তো পুরো ভোট ওলটপালট হয়ে যেতে পারে, কারণ এমন কিছু লোক তার মধ্যে ভয়েস রেজাল্টে বেরিয়ে আসবে, মারাত্মকভাবে ওলটপালট হবে। সেই রেজাল্টটা আজকে হোম মিনিস্ট্রি হিমঘরে 4 মাস 5 মাস ধরে বসিয়ে রেখে দিয়েছে। তার কোনো বিজেপিও কর্মীরাও সেটা চাইছে না, এবং তৃণমূলের জন্য প্রচণ্ড উল্লাসে আছে। জানে যে এখানে তাদেরকে এমন কিছু, হ্যাঁ ভোট তো লড়তেই হবে, একটা গণতান্ত্রিক দেশ, সেখানে ভোট হবে, ভোটের জন্য মারামারি হবে, ঢিল ছোঁড়াছুড়ি হবে, কিন্তু ভোটের বাইরে যেগুলো আছে, যেগুলো একটা প্রশাসনিক ব্যাপার, সেখানে আমরা দেখছি একটা প্রশাসন আরেকটা প্রশাসনকে সবসময় সাহায্য করে আসছে। আমি আরেকটা কথা বলি, আমি এআইসিসির মিডিয়া কোঅর্ডিনেটর আসামে, আমি শিলচর আর গৌহাটির মধ্যে যাতায়াত করি। আমি গত সপ্তাহে গৌহাটিতে ছিলাম। গৌহাটিতে আমি যে কদিন ছিলাম, আমি যেদিন এসেছি তার আগের দিন প্রাইম মিনিস্টার ওখানে, নরেন্দ্র মোদী ওখানে সভা ছিল। তো সেখানে সভা হলো, আমি সেদিন সারাদিনই রাস্তায় ছিলাম গাড়িতে, নানা পুরো গৌহাটি অনেকখানি চষতে হয়েছে। তো সেখানে হ্যাঁ রাস্তায় জ্যাম হয়েছে, সেখানে গাড়ি আটকানো হয়েছে সিকিউরিটি রিজনসের জন্য,
কিন্তু আমরা দেখিনি একটা যেখানে কংগ্রেসের সাথে কিন্তু ওখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, মানে গৌরব গগৈ ক্ষমতায় আসবে এরকম একটা ব্যাপার। সেখানেও কিন্তু আমরা রাস্তায় ঘাটে কোথাও দেখলাম না যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলেরকে ফিজিক্যালি আক্রমণ করছে। সেটা আমি পরের দিন পশ্চিমবঙ্গে এলাম, ভোরবেলা পৌঁছলাম, দুপুরে টিভি খুললাম, খুলে দেখি যে মন্ত্রীর বাড়িতে ঢিল ছুটছে, মন্ত্রী সাংবাদিক সম্মেলন করছেন, তারপর আরেকটা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছেন, তখন তার এখানে একটা লিকোপ্লাস লাগানো, তারপরে বিজেপির ছেলেরা মন্ত্রীর বাড়িতে ঢিল ছুঁড়ছে, কাঁচ ভাঙছে। এই যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে যে আমরা দুজনে এখানে আছি, আমরা এখানে মন্দির মসজিদ দিয়ে রাজনীতি করব, যতই দুর্নীতি করি আমরা এখানে পশ্চিমবঙ্গে কিংবা কেন্দ্রতে আমরা দুজনে এখানে একটা ন্যারেটিভ তৈরি করে এবং থাকবো। আপনার এই প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে নিতে পারবো কিছুক্ষণের মধ্যেই। বসুন্ধরা আমাদের সঙ্গে যোগদান করবেন এই অনুষ্ঠানে এবং তারপরে নিঃসন্দেহে এই প্রশ্নের উত্তর তার থেকে নেব। যেটা আপনি বললেন যে এখনো পর্যন্ত কংগ্রেসের যা পরিস্থিতি, কি মনে করছেন এবারের নির্বাচনে অন্তত কংগ্রেস কি খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়াতে পারবে? দেখুন, মানুষের প্রসঙ্গ, আপনি যদি বলেন যে হ্যাঁ মন্দির মসজিদ এগুলো প্রাসঙ্গিক, তাহলে আমরা প্রাসঙ্গিক নই। আপনি যদি বলেন দুর্নীতিটা প্রাসঙ্গিক, তাহলে আমরা প্রাসঙ্গিক। যদি বলেন এই যে একটা বাইপোলার সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, হিন্দু মুসলিম একটা ক্রিয়েট করা হচ্ছে, এগুলো যদি মানুষের মনে প্রাসঙ্গিক হয় তাহলে আমরা প্রাসঙ্গিক। এবং আপনারা যদি বলেন না এগুলো আজকালকার ভোটে প্রাসঙ্গিক নয়, এখনো মানুষ বুঝতে পারছে না এটা কতটা বিপদ তাদেরকে ডেকে আনছে, আরও কিছুদিন সময় লাগবে, আমরা আরও কিছুদিন অপেক্ষা করব প্রাসঙ্গিক হওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি ভারতের যে সিচুয়েশন, সেখানে লড়াইটা হবে একটা ধর্মনিরপেক্ষ শক্তির সাথে, একটা মানে কমিউনাল শক্তি, এবং আমরা সেই জায়গাটাকে জোরদার করার জন্য প্রত্যেকটা জায়গায় লড়ছি। লড়ে আজকে জিতবো, আজকে না হয় কাল আমরা জিততেই হবে, কারণ ভারতবর্ষকে যদি ভারতবর্ষ রাখতে হয়, এই যে একটা প্লুরালিস্টিক সোসাইটিকে যদি ধরে রাখতে হয়, এখানে কিন্তু কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। আবারও এই রাজ্যে আগামী দিনে কংগ্রেস নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং আবারও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে। আমি একেবারে সরাসরি চলে যাব অভিজিৎ আপনার কাছে। রাম বাম তত্ত্ব আমরা এর আগে একাধিকবার শুনেছি এবং কৌশিক দা তিনিও যেরকম বললেন যে কোথাও গিয়ে একটা অভিযোগ সামনে আসে যে তলায় তলায় বামেদের বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসেরও একটা আঁতাত রয়েছে, কি বলবেন? দেখুন, আমি হচ্ছে কিন্তু ওপর লেভেলে নিজেদের জায়গাগুলোকে বাঁচিয়ে রাখছে। এটা ঠিক তলায় তলায় না, উপরে উপরে। বলুন অভিজিৎ প্লিজ। আচ্ছা, আমি বলছি, আমি ওনার কথাগুলো সব শুনলাম, আমি দু একটা উত্তর ওনাকে দিই। উনি একটু আগে বললেন যে কংগ্রেসের সাথে ভারতীয় জনতা পার্টির লড়াই, এবং কিছু স্টেটে কিছু আঞ্চলিক দল আছে যাদেরকে ভারতীয় জনতা পার্টি নাকি ইউজ করছে। দেখুন, আমি আপনাকে একটা জিনিস মনে করাতে চাই, সেটা হচ্ছে 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল যে সরকারে এসেছিল, সেটা কিন্তু কংগ্রেসের হাত ধরেই এসেছিল। সুতরাং উনি যে প্রথমেই যে কথাটা বললেন, এটা একটা অবান্তর কথা। দ্বিতীয় কথা, উনি বলছেন যে দিল্লি নাকি আম আদমি পার্টি। আচ্ছা দেখুন, আমি আপনাকে একটা দৃশ্য মনে করাই, যেদিনকে দিল্লিতে রেজাল্ট বেরিয়েছিল, সেদিনকে আম আদমি পার্টি যখন হেরে যায় এবং কংগ্রেস কিন্তু সেখানে 0 সিট ছিল, তা সত্ত্বেও আপনাদের যদি আর্কাইভে সেই ছবিগুলো থাকে আপনারা একটু ঘেটে দেখবেন, কংগ্রেসের পার্টি অফিসে উল্লাস হয়েছিল। কেন? যে আম আদমি পার্টি ক্ষমতায় আসতে পারেনি। সেই কারণে আম আদমি পার্টি যাতে ক্ষমতায় না আসে, তাতে বিজেপি জিতুক, তাতে কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কংগ্রেস আনন্দ করেছে। তো উনি যেই অভিযোগগুলো করছেন টোটালি অবান্তর একটা অভিযোগ। আচ্ছা, দ্বিতীয় কথা, উনি বললেন যে কংগ্রেস নাকি ধর্ম নিরপেক্ষ একটা দল। ভারতবর্ষের সব থেকে বেশি কমিউনাল রাজনীতি যদি কেউ করে থাকে, সেটা তো কংগ্রেস করেছে। কংগ্রেসের আমি ছোট্ট দুটো উদাহরণ দিই, উনি হয়তো ভুলে গেছেন, রাজীব গান্ধী শাহবানু কেস, যেটা সুপ্রিম কোর্টের রায় ছিল 3 তালাক, সেটাকে তো উনি পাল্টে দিয়েছিলেন। তারপরে উনি করলেন কি, ইলেকশনের আগে টুক করে যে রাম মন্দিরের তালাটা খুলে দিলেন। তো সব থেকে বেশি ধর্মীয় মেরুকরণ, সব থেকে বেশি ধর্মের ভিত্তিতে এবং সব থেকে বেশি কমিউনাল রাজনীতি যদি কেউ সারা ভারতবর্ষে করে থাকে, তার নাম হচ্ছে গিয়ে জাতীয় কংগ্রেস। তো উনি এইগুলোর থেকে এড়াতে পারেন না। এবার দ্বিতীয় কথা, উনি যেটা বলছেন যে তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির সেটিং আছে, না না, উনি কি করে জানলেন আমি জানি না সেটিং আছে। সেটা তো দেখুন, গতবার সিপিএম এবং কংগ্রেস একসাথে লড়াই করেছিল, সেই রাহুল গান্ধী এবং ইন্ডি জোটে কিন্তু এরা একসাথেই আছে, এই সিপিএম আছে, কংগ্রেস আছে, এমনকি তৃণমূল কংগ্রেসও আছে ইন্ডি জোটে। তো এনারা এই অভিযোগগুলো করছেন। আবার রাহুল গান্ধী কেরালাতে যে বলছে যে সিপিএম এর সঙ্গে নাকি ভারতীয় জনতা পার্টির সেটিং আছে। তো এনারা কি বলে, কখন কি করে, সেটার কোনো যৌক্তিকতা নেই। তার জন্যই এরা সমস্ত রাজ্যে শূন্যতে পরিণত হয়েছে। সেটা দিল্লি দেখুন, পশ্চিমবঙ্গ দেখুন, এবং আগামী দিনে
এই যে 4-5টা রাজ্যে যে ইলেকশন হতে চলেছে, যেমন ধরুন তামিলনাড়ু, আসাম, পন্ডিচেরি, এটাতেও ওনারা ওই 0 থেকে 10-এর মধ্যেই থেকে যাবেন। মানুষ ওনাদেরকে নিচ্ছে না। ওনাদের এই নোংরা রাজনীতি, ধর্মীয় মেরুকরণের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। সারা ভারতবর্ষে মানুষ উন্নয়নের রাজনীতিকে গ্রহণ করেছে, যেটা ভারতীয় জনতা পার্টি দিয়েছে। এবং বর্তমানে যে সরকার, মানে বর্তমানে যে 26-এ যে এই নির্বাচনটা হতে চলেছে, এখানে সরকার ভারতীয় জনতা পার্টির এই কারণে হবে কারণ মানুষ ফেড আপ হয়ে গেছে এই তৃণমূলের গুন্ডাগিরি, রাহাজানি, ললেস একটা রাজ্য, এবং সবথেকে বড় কথা করাপশন। এর উপর দাঁড়িয়ে এবারে নির্বাচন হবে এবং ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। 14তম রাজ্য হবে পশ্চিমবঙ্গ। একটু ইন্টারাপ্ট করছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বসুন্ধরা গোস্বামী। বসুন্ধরা, স্বাগত জানাই আপনাকে। এবং তিনি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীও হচ্ছেন, অনেক শুভেচ্ছা। প্রথমেই আমরা অনুষ্ঠানের শুরুতে এই প্রার্থী তালিকা নিয়েই একটা আলোচনাতে যাচ্ছিলাম। প্রথমে যেটা জানতে চাইবো যে শুরু থেকে আমরা দেখেছি 230 এই আসন সংখ্যা লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে এবং এবারেও একটা জয়ের আশা আপনারা রাখছেন। সত্যি কতটা আশাবাদী? বসুন্ধরা, আপনাকে। হ্যাঁ, পুরোপুরি আশাবাদী। এবং যতখানি ভাবা হয়েছে যে 230 পর্যন্ত যাব, তার থেকে বেশি তো কোনো মতেই কম হবে না। বিজেপি যে স্বপ্নটা দেখছে সেটা কিছুতেই সার্থক হওয়ার নয়, কিছুতেই হবে না। বাংলার মানুষ এতগুলো বছর ধরে বুঝেছে ওদের ভাবসা, এবং বাংলাতে শেষ পর্যন্ত যে ব্রিগেডে যে মিটিং হয়েছে, সে মিটিংয়ে দেখা গেছে যে বিজেপি বাংলা এসে বদলেছে। তো এসব ভেক ধরা লোকজনদেরকে আমরা বাংলার মানুষেরা চিনেছে এতগুলো বছর ধরে। তো তার জবাব একেবারে বিধানসভা ভোটে আরও ভালো করে পাওয়া যাবে। বসুন্ধরা, আমি একদম স্পেসিফিক্যালি একটা বিষয় নিয়ে জানতে চাইবো। যেহেতু ইতিমধ্যেই আপনি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন, মানুষের কাছে কোন বিষয়গুলো নিয়ে যাবেন? কারণ যখনই এই উন্নয়নের প্রসঙ্গ ওঠে তখন বিরোধীদের তরফ থেকে একরাশ অভিযোগ কিন্তু সামনে আসে। না, সেই অভিযোগগুলো অনেক ক্ষেত্রেই বানানো, সেগুলো সবটাই যথাযথ নয়। এবং মিডিয়াকে না, সেই মিডিয়াতে যত বেশি করে পারা যায় সেই ব্যবস্থা করা আর কি, নিজেদের একটা প্রোপাগান্ডা ব্যবস্থা করা। উন্নয়নের লক্ষ্যেই নির্বাচন হবে, উন্নয়নের জন্যই নির্বাচন হবে, এবং বাংলার উন্নয়ন অব্যাহত থাকবে। মেরুকরণ আমরা কিছুতেই হতে দেব না। এবং বাংলার মানুষকে কোনটা ঠিক কোনটা ভুল, কারা পরিযায়ী, কারা ভারতবর্ষের রাজনীতির পক্ষে খুবই ক্ষতিকারক, সেই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করব। একটা সুস্থ সমাজ রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেসকেই ভোট দেওয়া উচিত, বিজেপিকে নয়। বিজেপি মানে ভয়ঙ্কর এক শক্তি, কখনো এই ভেষ বদলাচ্ছে, কখনো ওই ভেষ বদলাচ্ছে, কখনো একে সামনে আনছে, কখনো তাকে সামনে আনছে। এখন আবার নতুন করে মাছ মাংস খাওয়া চালু করেছে, কালীর পূজা করতে শুরু করেছে। সুতরাং এদের সাথে রাম বা কোনো আধ্যাত্মবাদ কোনো কিছুর সম্পর্ক নেই, একেবারে মনুবাদী একটা দল। নিজেদের ভেক, নিজেদের জামা কাপড় বদলে, জামা কাপড় পাল্টে, যেভাবে হোক এটাকে বাংলাকে দখল করার চেষ্টা করছে। আসলে বাংলার ভেতরে এত মনীষা আছে, এত ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ আছে, এত খনি আছে চিন্তা ভাবনার, উদারতা, মানে লিবারাল ভাবনা চিন্তার, সেইটাকে আসলে ধ্বংস করতে চায়। দার্শনিকভাবে মানুষকে যদি না কুক্ষিগত করা যায়, মানুষের দর্শনটাকে, ইতিহাসটাকে না যদি না বদলে দেওয়া যায়, তাহলে পরে আসল জয় হয় না। আমি এই প্রশ্নের উত্তর বিষয়টা এটাই। তার আগে চলে যাব আমি কৌশিকদার কাছে। কৌশিকদা, আমি বসুন্ধরা দেবীর কাছে দুটো আগের অনেকগুলো প্রশ্ন ছিল তৃণমূলের কাছে, কিন্তু তিনি ছিলেন না বলে খুব রেলিভেন্ট কিছু কোয়েশ্চেন করেছিলাম আমি, তো সেগুলো উত্তর পরে যদি আবার সুযোগ পাই প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা নিয়ে আমি একটা ছোট্ট বিরতিতে যাব কৌশিকদা। আমি একটা প্রশ্ন, দুটো প্রশ্ন। একটা হচ্ছে আপনারা বললেন যে আমরা কমিউনাল লাইনে আমরা ডিভাইড করি না। একজন মুখ্যমন্ত্রী, একজনও সংখ্যালঘু প্রার্থীর নাম ঘোষণা করতে পারেননি। যেখানে আমি কথা বলিনি, আমি হাত তুলেছিলাম। এরকম করলে কিন্তু আমি তাহলে আপনি বলবেন আমি চুপ না, করব। বলুন। একজন মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে বলছেন আজকে যদি একটা গোষ্ঠী রেগে যায় 1 সেকেন্ডে আপনাদের শেষ করে দেবে, আমরা আছি বলে আপনাদের শেষ করতে পারছে না। এটা যদি একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য হয়, এটা যদি কমিউনাল না হয়, তাহলে আমি বলবো বাংলার ইন্টেলেকচুয়ালিজম মরে গেছে। ওই নিশ্চয়ই ইন্টেলেকচুয়াল মরে গেছে, এবং ওইগুলো এসে দাঁড়িয়েছে আপনাদের ওই কবিতায়, যেই কবিতাগুলো এখন স্কুলে পড়ানো হচ্ছে। যদি বলেন যে ওটা একটা কমিউনাল বক্তব্য নয়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে RSS বারংবার তাদের মুখপত্রতে, পাঞ্চজন্যতে
মমতা ব্যানার্জিকে দুর্গা হিসেবে অভিহিত করেছে। এবং কখনো মমতা ব্যানার্জি বলেন আরএসএস ভালো, বিজেপি খারাপ, কখনো বলেন মোদি ভালো, অমিত শাহ খারাপ। কারণ ওনার একটা ফান্ডিং আছে, ওনার নানা রকম সাপোর্ট আছে, নানা রকম ধরুন ইডির কেসটাকে পিছিয়ে দিল ভোটের আগে যাতে ওনাকে যাতে জেলে না যেতে হয়। সুতরাং এইগুলোর জন্য ওনাকে একটা দুর্গা করে রেখেছে এবং উনি এই স্টেটাসটাকে খুব ভালোভাবে এনজয় করছেন। আমি এই প্রশ্নের উত্তর বিরতিতে থেকে ফিরে এসে নেব এবং দুজনের কাছেই যাব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে প্রতিনিধিরা। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরে আসছি বঙ্গযুদ্ধ 2026 নিয়ে।